আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? যদি টাকার লোভ দেখান তাহলে সেটা অন্য কাউকে গিয়ে দেখান, কিন্তু আমি টাকার লোভে পড়বো এমন লোক নই। আমি টাকার লোভে কোনো কাজ করি না। অফিসার, এই টাকাগুলো নাও আর আমার লোককে ছেড়ে দাও। যদি আমার লোককে ছেড়ে দাও তাহলে টাকাগুলো তুমি নিতে পারবে। টাকাগুলো নিলে তোমার জীবন সুন্দরভাবে চালাতে পারবে, আর কোনো চিন্তাই করতে হবে না। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? যদি টাকার লোভ দেখান তাহলে সেটা অন্য কাউকে গিয়ে দেখান, কিন্তু আমি টাকার লোভে পড়বো এমন লোক নই। আমি টাকার লোভে কোনো কাজ করি না। আমি আমার দায়িত্ব থেকে এই কাজ করেছি। আপনার লোক অন্যায় কাজ করেছে, সেই জন্যই তাকে ধরেছি। এসব নীতি রাজনৈতিকতার কথা অন্য জায়গায় গিয়ে বলবে। এখন টাকাগুলো শর্টকাট নিয়ে নেন আর আমার লোককে ছেড়ে দেন। যদি আমার লোককে না ছাড়েন তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখেন মিস্টার আরিফ, আপনার লোককে আমরা মাদক সহ ধরেছি। সে মাদক সাপ্লাই দিতে গিয়ে ধরা পড়েছে, তাই তাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তাই ভালোভাবে এখান থেকে চলে যান, না হলে একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। এই, তোকে এতক্ষণ ধরে ভালোভাবে বলছি, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তোকে আমি তো টাকার অফার করছি, কিন্তু অন্য কোনো অফিসার হলে সেটাও করতাম না। এতক্ষণে তোকে শেষ করে ফেলতাম। তাই যেটা বলছি সেটা কর তাড়াতাড়ি। আমার লোককে ছেড়ে দে। তাহলে আপনিও শুনে রাখুন মিস্টার আরিফ, আপনি যাই করে ফেলেন না কেন, আমি আপনার লোককে ছাড়বো না। আপনার লোককে আমি শেষ করে দিব। তাকে মাদক চোরাচালান করতে গিয়ে সরাসরি ধরেছি। তার একটা শাস্তি হবে ফাঁসি। হা হা, আমার লোককে ফাঁসি দিবি? এমন অফিসারের কোথা থেকে বের হলো আজ পর্যন্ত? আমার কোনো লোককেই শাস্তি দিতে পারেনি কোনো অফিসার, তাই তুই দিতেও পারবি না। তোকে আমি এতক্ষণ ভালো করে বুঝিয়েছিলাম, কিন্তু তুই ভালো করে বোঝার লোক নস। তোকে শেষ করে দিব। আমাকে হুকুম দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি আমাকে যতই ভয় দেখান না কেন আমি ভয় পাবো না। আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব থেকেই করেছি, এবং আমার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তখন আরিফ রেগে যায়। রেগে গিয়ে পুলিশ অফিসার রাজীবের গায়ে হাত তুলে ফেলে। রাজীব তখন আরিফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, একজন কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অপরাধে আপনাকে এখনই জেলের ভিতর ঢুকিয়ে দিতে পারি। তখন আরিফের পাশে থাকা তার কর্মচারী শুভ বলল, স্যার, আমাদের মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো, কারণ এখানে থাকলে পরে সমস্যা হতে পারে। আমরা পরে এই পুলিশ অফিসারকে দেখে নিব, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। তখন আরিফ রাগ করে সেখান থেকে দাঁড়ায়। এরপর রাজীবের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি দেখাবো তুই কিভাবে চাকরি করতে পারিস। তোকে যদি এই চাকরি থেকে বের করতে না পারি তাহলে আমার নাম আরিফ নয়। আমার লোককে ধরে তুই আমাকে হুমকি দিস? তোর কত বড় সাহস! তোর মতো পুলিশ অফিসারকে আমি পকেটে নিয়ে ঘুরি, সেটা তুই দেখতে পারবি একটু পরেই। বলে আরিফ সেখান থেকে রাগ করে বেরিয়ে গেল। রাজীব ওদিকে নিচের জায়গায় বসে পড়ে। রাজীব আজকে সকালে যখন একটা অভিযানে যায় তখন সেখানে থেকে একটা লোককে ধরে মাদক সহ। সে মাদক সাপ্লাই দিচ্ছিল। এই সময় মিরাজ নামের একটা ছেলেকে সে ধরে এবং পরে জানতে পারে এই শহরে শীর্ষ সন্ত্রাসী আরিফের লোক এই ছেলেটা। কিন্তু রাজীব অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার, সেই জন্য সে কাউকে ভয় পায় না। তাই সে আরিফের লোক জানা সত্ত্বেও ছেলেটাকে ধরে রাখে। তাকে অনেকেই বাধা দিয়েছিল, ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু রাজীব সেটা করেনি। সে ছেলেটাকে ধরে রেখেছে। যে করেই হোক এই ছেলেটাকে শাস্তি দিতেই হবে। এরপর ছেলেটা যদি সমাজে মাদক সাপ্লাই করতে থাকে তাহলে একদিন এই সমস্ত মাদকে ভরে যাবে। ওদিকে আরিফ তখন নিজের আস্তানায় ফিরে যায়, গিয়ে চিৎকার করতে থাকে এবং বলে, ওই পুলিশ অফিসারের কত বড় সাহস! আমার লোককে আটকে রাখে, আবার আমাকেই জেলে ঢোকানোর হুমকি দেয়। ওকে আমি শেষ করে দিব। ওকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ওকে শেষ করে দেওয়া একটা প্ল্যান করতে হবে। স্যার, ওই পুলিশ অফিসারকে মারার আগে যে করেই হোক মিরাজকে বের করে আনতে হবে। ওকে বের করে আনতে না পারলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। আমাদের সবার আগে মিরাজকে বের করে আনতে হবে। চল আমার সাথে, পুলিশ কমিশনের সাথে দেখা করতে হবে। যে করেই হোক
ওই পুলিশ অফিসারের হাত থেকে মিজানকে বের করে নিয়ে আসতে হবে। যদি মিরাজকে বের করে না আনতে পারি তাহলে মিরাজ আমার সব কথা বলে দিবে। আমার প্ল্যানের কথা যদি একবার পুলিশ অফিসার জানতে পারে তাহলেই আমার কাজ একদম শেষ হয়ে যাবে। এরপর তারা সবাই পুলিশ কমিশনারের ওখানে যায়। পুলিশ কমিশনারের সাথে আগে থেকে আরিফের পরিচয় আছে। আরিফকে দেখে কমিশনার জিজ্ঞাসা করে, কমিশনার সাহেব, আপনার একজন পুলিশ কর্মকর্তা আমার একটা লোককে আটকে রেখেছে। আজকে আমি গিয়েছিলাম তাকে ছাড়ানোর জন্য, কিন্তু ওই অফিসার তাকে ছাড়ার বদলে উল্টো আমাকে হুমকি দিয়েছে, আমাকেও নাকি জেলে ভরে দিবে। সেই পুলিশ অফিসার আমাকে নাম বলুন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেছি। ওই পুলিশ অফিসারের নাম রাজীব। ওকে যে করেই হোক সাসপেন্ড করার ব্যবস্থা করুন। ও যদি থানায় চাকরি করে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমার রাগ উঠে গেলে ওই অফিসারের ওপর বুঝতেই পারছেন আমার মাথা গরম হলে আমি কি করতে পারি। এই কথা শোনার পর পুলিশ কমিশনার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ রাজীবকে সরকারের পক্ষ থেকে স্পেশাল ফোর্সের চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাকে এভাবে সরাসরি চাকরি থেকে বের করে দেওয়া অনৈতিক একটা কাজ। এটা করতে গিয়ে পুলিশ কমিশনার নিজেও চাকরি হারাতে পারেন। সেই জন্য তিনি বললেন, আমি ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে পারবো না বিনা দোষে। অন্য কোনো পুলিশ অফিসার হলে আমি বের করে দিতে পারতাম, কিন্তু রাজীবকে স্পেশাল ফোর্সে ট্রেনিংয়ের মাধ্যমে এনে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন যদি আমি তাকে বিনা অপরাধে সাসপেন্ড করি তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করছি আপনার লোককে বের করে আনতে। কি বললেন? আপনি পুলিশ কমিশনার হয়ে একটা সাধারণ পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে পারবেন না? তাহলে কেন পুলিশ কমিশনার হয়েছেন? এখন আমার একটাই কাজ, ওই পুলিশ অফিসারকে যদি সাসপেন্ড করতে না পারেন তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে হবে। আমারও সেটাই মনে হয়। রাজীবকে আমি সাসপেন্ড করতে পারবো না। আপনি এক কাজ করেন, রাজীবের বিরুদ্ধে এমন কোনো কিছু করুন যাতে রাজীব নিজে থেকে চাকরি ছাড়তে বাধ্য হয়। কারণ রাজীবকে যদি মেরে ফেলেন তাহলে রাজীবের জায়গায় আরও এমন একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হবে। কারণ ওই এলাকাটা ডেঞ্জারাস এলাকা, অনেকে জানে, সেই জন্য ওইখানে যতজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয় তারা আগে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত থাকে। ঠিক আছে, পুলিশ অফিসারের বিষয়টা আমি দেখছি, আপনাকে কিছুই করতে হবে না, কিন্তু আপনি তাড়াতাড়ি এখন আমার লোককে ছেড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করতেছি। আপনার লোককে আমি আজকে যে করেই হোক সারিয়ে দেব, কিন্তু মাস হয়ে গেলে আপনার কোনো খোঁজ খবর নেই। আরিফ তখন মুচকি হেসে পকেট থেকে একটা বান্ডেল টাকা বের করে সেটা পুলিশ কমিশনারের সামনে রাখে। পুলিশ কমিশনার তখন শয়তানি একটা হাসি দিয়ে সেই টাকাটা নিচের ড্রয়ারের মধ্যে রাখেন। এরপর আরিফ তাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে আসে। এখন যে করেই হোক তারা রাজীবের বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা নেবে। ওদিকে রাজীব কাজ শেষ করে সবেমাত্র নিজের বাসায় গিয়ে পৌঁছাইছে। তখন তার মা তার দিকে এগিয়ে এসে বললেন, বাবা, সেই সকালে বেরিয়ে গেলি, দুপুরেও কিছু খেলি না। এভাবে যদি চলতে থাকে তাহলে তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। রাজীব তখন তার আম্মুকে জড়িয়ে ধরে, কারণ তার বাবা মারা গিয়েছেন। এখন তার আপন বলতে একমাত্র তার মা, এছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। তখন সে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি দুপুরের খাবার খেয়ে এসেছি। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো। আমি দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমার দিকে কত মানুষ চেয়ে থাকে সেটাকে তুমি জানো না আম্মু? আমার খুব ভয় হয় রে বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? তুই আমার একমাত্র সন্তান, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। আমি তোকে বারবার নিষেধ করি এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। এই চাকরিটা করতে গিয়ে যদি তোর কোনো ক্ষতি হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি এটা নিয়ে গর্ব করতে পারবে যে তোমার ছেলে দেশের জন্য কাজ করতেছে। আমি যদি মারা যাই তাহলে নিজের দেশ রক্ষা করতে গিয়ে মারা যাব, এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। তুমি আমাকে বলেছিলে আমি যেন সবসময় সত্যের পথে থাকি। আমার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন, আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। আমি নিশ্চয়ই আমার দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত। আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিইনি বাবা।
আজকেও বাধা দেব না। তোর যেরকম ইচ্ছে সেরকম করতে পারিস, শুধু আমার কথাটা একটিবার চিন্তা করিস। আমি তোকে ছাড়া বাঁচব না। বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখন শুধুমাত্র তুই আসিস। তুই ছাড়া আমার এই পৃথিবীটা পুরো একা। আমি কতবার বললাম তোকে একটা মেয়ে দেখে বিয়ে করে দিই, কিন্তু তুই তো বিয়ে করতে রাজি হচ্ছিস না। না আম্মু, আগে আমি কিছু কাজ করতে চাই, কারণ বিয়ে করলেও পরিবারের প্রতি একটা টান জমে যাবে। এখন আমি কোনো কাজে গেলে শুধুমাত্র তোমার কথা মনে হয়, তখন তো আমার পরিবারের কথা মনে হবে। সেজন্য আমি চাই না এখন এসব ঝামেলায় জড়াতে। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব, এটা আমার একটা মিশন আছে। সেই মিশনটা যতদিন পর্যন্ত কমপ্লিট করতে না পারছি ততদিন পর্যন্ত আমি এসব মায়ায় জড়াতে চাই না। এরপর রাজীব নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। রাজীবের মা তখন রাজীবের জন্য খাবার নিয়ে আসলেন টেবিলে। রাজীব খাবার খেতে বসে, তখন হঠাৎ করে তার ফোনে কল আসে। কনস্টেবল রাফি কল করেছে। হ্যাঁ রাফি, বলো কি হয়েছে? স্যার, সর্বনাশ হয়ে গেছে। এখান থেকে মিরাজকে ছেড়ে দেওয়ার অর্ডার চলে এসেছে। একটু আগে কমিশনার সাহেব নোটিশ এসেছে, মিরাজকে ছেড়ে দিতে হবে। কি বলছো কি? মিরাজকে ছেড়ে দিব মানে? ওকে আমি সরাসরি মাদকসহ গ্রেপ্তার করেছি, ওকে ছেড়ে দিলে কিভাবে হবে? কমিশনার সাহেব বললেই কি ওকে ছেড়ে দিব নাকি? তুমি ওকে ছাড়বে না, আমি আসছি, একটু অপেক্ষা করো। বলে রাজীব আবার টেবিলে থেকে উঠে যায়। এটা দেখে তার মা তার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে বাবা? এইমাত্র আসলি, এখন আবার চলে যাবে? কি সমস্যা হয়েছে? আম্মু, কিছুই হয়নি, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এজন্যই আমি বারবার বলি তুই এই চাকরিটা ছেড়ে দে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিস না, একটু শান্তিতে বিশ্রাম নিতেও পারিস না, শুধু ফোন আর ফোন। এই চাকরিটা বন্ধ কর, আমি এসব আর সহ্য করতে পারছি না। কিন্তু রাজীব কোনো কথা না বলে তাড়াতাড়ি করে চলে আসে। থানায় আসার পর কনস্টেবল রাফির সাথে অনেকক্ষণ কথা বলে এরপর সে সিদ্ধান্ত নেয় সে এই ছেলেটাকে ছাড়বেই না। এভাবে পুরো রাতটা কেটে যায়। ওদিকে আরিফ কল করে পুলিশ কমিশনারের কাছে। সেই জন্য পুলিশ কমিশনার সকাল হতেই চলে আসেন রাজীবের থানায়। রাজীব তখন কমিশনারকে দেখে সালাম দেয়। কমিশনার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, রাজীব, তোমাকে আমি একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু তুমি আমার অর্ডার পালন করলে না কেন? আমি বলেছি মিরাজকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি মিরাজকে ছাড়লে না কেন? স্যার, ওকে আমি ছেড়ে দিব কেন? আপনি এখানে লিখেছেন ওকে আমি যেন নির্দোষ হিসেবে ছেড়ে দিই, কিন্তু ওকে আমি সরাসরি মাদক দ্রব্য সহ ধরেছি। স্যার, রাজীব, তুমি আমার কথা বুঝতে পারছো না। ও আরিফের লোক। আরিফ যদি একবার জানতে পারে এই বিষয়টা যে আমরা এখনো তাকে ছাড়িনি, তাহলে আমাদের ক্ষতি হবে। তুই ইচ্ছে করে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করতে চাইছ। আপনি একজন পুলিশ কমিশনার, আপনাকে এই কথাটা বলা সাজে না। আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন? আমরা পুলিশ অফিসার হয়ে কিভাবে একজন অপরাধীকে ভয় পাবো? এর জন্য অপরাধীকে ভয় পেয়ে আমরা তার লোককে ছেড়ে দিব? এটা কিভাবে হতে পারে? আমি কখনই মিরাজকে ছাড়বো না, যাই হয়ে যাক না কেন। রাজীব, তুমি কিন্তু আমার অর্ডার পালন করছো না। আমার অর্ডার পালন না করলে আমি কিন্তু তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, আমার জীবন চলে গেলেও আমি এই লোকটাকে ছাড়বো না, কারণ এই ছেলেটা যদি একবার বাইরে যায় তাহলে সে আবার মাদক ব্যবসা শুরু করবে, আর আমি একজন মাদক ব্যবসায়ীকে কখনোই ছাড়তে পারবো না। তাই আপনি আমাকে যাই বলেন না কেন, আমি ওকে ছাড়বো না। রাজীব, তুমি বেয়াদবের মতো কথা বলতেছো। আমি পুলিশ কমিশনার, সেটা কি তুমি ভুলে গেছো? তুমি আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিভাবে কথা বলতে পারো? স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, আমার দায়িত্ব থেকে আমি এক পাও নড়তে পারবো না। আপনি আমাকে অর্ডার দেন বা যাই করেন না কেন, দরকার হয় আমাকে চাকরি থেকে বের করে দিন, কিন্তু আমি এই কাজটা করব। যদি আমি অফিসার নাও হতাম, এরপরও আমি এই কাজটা করতাম, কারণ একজন মাদক ব্যবসায়ীকে চোখের সামনে মাদক ব্যবসা করতে দিতে আমি পারবো না। পুলিশ কমিশনার তখন কি করবেন কিছু বুঝতে পারছেন না। যে করেই হোক মিরাজকে ছাড়াতে হবে, কারণ মিরাজকে যদি ছাড়াতে না পারেন তাহলে তার জন্য বিপদ আসবে। তখন তিনি অলরেডি টাকা নিয়ে ফেলেছেন। ওদিকে রাজীব চিন্তা করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে কিছু সে করতে পারবে না, কিন্তু আইন মন্ত্রীর কাছে এই বিষয়টা ও অভিযোগ করতে পারবে। সেই জন্য সে তাড়াতাড়ি করে আইনমন্ত্রীর কাছে কল করে। পুলিশ কমিশনার থানার মধ্যে আছে, সেই জন্য সে থানার পিছনে চলে যায়। সে গিয়ে বলে, স্যার, আপনাকে আমি একটা বিষয় জানানোর জন্য কল করেছি। আমাকে এই থানার দায়িত্ব প্রদান করা হয়েছে, কিন্তু আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, কারণ আমাকে জোর করা হচ্ছে অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য। অপরাধীকে ভয় পেয়ে যদি অপরাধীকে ছেড়ে দেই তাহলে আমরা কেন পুলিশ অফিসার হলাম? আমার কাছে পুলিশ কমিশনার সাহেব অর্ডার করেছেন যে আমি যেন একজন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিই।
তাকে আমি সরাসরি মাদক ব্যবসা করতে দেখেছি এবং সেই ভিডিওটা আমার কাছে আছে। আমি আপনার কাছে পাঠাচ্ছি সেই ভিডিওটা। কি বলছো রাজীব? তোমাকে বাধা দিবে তাই না? আমি পুলিশ কমিশনারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। তুমি কোনো চিন্তা করবেন না। তুমি এই অপরাধীকে ছাড়বে না, ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিবে। ধন্যবাদ স্যার, আমি এটা জানি। আপনার কাছে কল করেছিলাম আমি ওই অপরাধীকে ছাড়াতে চাইছিলাম না এই জন্য, কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, সেজন্য আপনাকে কল করতে বাধ্য হলাম। আমি এখনই আপনার কাছে প্রমাণ পাঠিয়ে দিচ্ছি। প্রমাণ পাঠানোর কোনো দরকার নেই রাজীব। আমরা তোমাকে বিশ্বাস করি এবং বিশ্বাস করার কারণেই সরাসরি তোমাকে দায়িত্ব প্রদান করেছি। সেই জন্য তুমি পুলিশ কমিশনারকে ভয় পাবে না। পুলিশ কমিশনারকে আমি কল করে সতর্ক করছি, তুমি তোমার কাজ করে যাও। ধন্যবাদ স্যার, আমি আমার কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার দায়িত্ব পালন করার জন্য দরকার হয় জীবন দিয়ে দিব, এরপরও আমি আমার দায়িত্ব থেকে একবারও নড়ব না। এরপর রাজীব ফোন রেখে সামনে চলে আসে। ওইদিকে আইনমন্ত্রী তাড়াতাড়ি করে পুলিশ কমিশনারের কাছে কল করে। পুলিশ কমিশনার তখন হঠাৎ করে কল পেয়ে আশ্চর্য হয়ে যান। তখন তিনি ফোন ধরে বলেন, জি স্যার, বলুন। কমিশনার সাহেব, আমার কাছে ইনফরমেশন এসেছে আপনি নাকি অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য রাজীবের উপরে জোর জবরদস্তি করছেন। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব, তাই যেটা বলছি সেটা করেন। তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। ওই অপরাধীকে যে করেই হোক শাস্তি দিতে হবে। এরকম অপরাধীকে ছেড়ে দেওয়ার অর্ডার আপনি কিভাবে দিতে পারেন? স্যার, আমি আপনাকে বিষয়টা খুলে বলতেছি। আমাকে কিছু বোঝাতে হবে না কমিশনার সাহেব, আমি সব কিছুই বুঝি, কিন্তু উপযুক্ত সময় আমি ব্যবস্থা নিব। এখন যেটা বলছি সেটাই করুন। তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসেন। আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাকে তার দায়িত্ব পালন করতে দিন। তাকে কেন আপনি দায়িত্বে বাধা দিচ্ছেন? স্যার, আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারছি না। আমি 20 মিনিট সময় দিলাম। 20 মিনিটের ভিতরে আপনি যদি ওই জায়গা থেকে না আসেন তাহলে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে বাধ্য হব। ওই অপরাধীর সাথে আপনার কি কোনোভাবে কন্ট্যাক্ট আছে? যদি ওই অপরাধীর সাথে কন্ট্রাক্ট না থাকতো তাহলে আপনি কেন ওই অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য এরকম করছেন? ওই অপরাধীর উপযুক্ত শাস্তি হবে। সরি স্যার, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এরপর আইনমন্ত্রী ফোন রেখে দেন। এটা দেখার পর রাজীব কিছুটা নিশ্চিত হয়। তখন পুলিশ কমিশনার তার সামনে গিয়ে একটু রাগী চোখে বলেন, রাজীব, তুমি আজকে যে কাজটা করলে এটা একদম ভুল। একটা কাজ করে তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি কার বিরুদ্ধে লাগতে এসেছো সেটা তুমি জানো না। আরিফ এই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। ওর সাথে বিভিন্ন বড় বড় মন্ত্রীর পরিচয় আছে। তোমাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে। স্যার, মরে যাওয়ার ভয় যদি করতাম তাহলে এই চাকরি নিতাম না। এই চাকরি যেদিন পেয়েছি সেদিন থেকে আমি জানি আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, সেজন্য মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। আমি কাউকেই ভয় পাই না। এরপর পুলিশ কমিশনার সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসেন। এদিকে রাজীব নিজের দায়িত্বের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, যে নিজের দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকে। এরপর সে মিরাজের বিরুদ্ধে আদালতে মামলা করে এবং সেখান থেকে চলে আসে নিজের বাসায়। বাসায় আসার পর তার মা তাকে জোর করে বিয়ের জন্য। আম্মু, তোমাকে আমি কালকেও বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। এখন তুমি কেন এরকম বলতেছো? তুমি আমাকে জোর করলে আমি কি কোনোদিন না করতে পারবো? তুমি জানো আমি তোমার কথা সবসময় রাখার চেষ্টা করেছি। তুমি কেন এরকম করে কথা বলো? আমি সব কিছু শুনতে চাই না। আমি আমার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি আপত্তি করো তাহলে আমি কিন্তু অনেক বেশি কষ্ট পাবো। আর তুমি জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কেন আমার কথা শুনতে চাচ্ছ না রাজীব? আম্মু প্লিজ এরকম করো না। আমি বিয়ের জন্য বর্তমানে প্রস্তুত নই। তুমি কেন বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছ? বাবা, তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি সবসময় বাসায় একা থাকি। আমি একজন বয়স্ক মহিলা, বাসায় একা থাকি। তোমার কি একটুও কষ্ট হয় না আমার ব্যাপারে? তোমার বউ যদি থাকতো তাহলে তো আমরা দুজন বসে গল্প করতে পারতাম। তুমি কেন এরকম করতেছো? বিয়ের জন্য রাজি হয়ে যাও। রাজীব তখন কি করবে কিছু বুঝতে পারে না। তার মায়ের কথা একবার চিন্তা করে। সত্যি তার মা সব সময় একা একা থাকেন। এরকম একজন বয়স্ক মহিলাকে একা রাখা তার একদম ঠিক হচ্ছে না। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি আমার জন্য যে মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। তুমি কোনো চিন্তা করো না। তবে তুমি একটু হাসো। তোমার মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার নিজেরই কষ্ট হয় আম্মু। সত্যি বলছিস বাবা? তুই বিয়ের জন্য রাজি?
হ্যাঁ আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি বিয়ের জন্য রাজি। আমি বিয়ে করতে প্রস্তুত আছি। তুমি কার সঙ্গে আমার বিয়ে দিতে চাও, আমি নিঃসন্দেহে তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলি। তার একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে। আম্মু, আমি এসব শুনতে চাই না। তুমি যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। তুমি একটু শান্ত হও, আমি একটু রেস্ট নিতে চাই, অনেক বেশি ক্লান্ত আমি। এই কথা শোনার পর রাজীবের মা তার জন্য বিছানার সবকিছু ব্যবস্থা করে দেন। রাজীব নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে রাজীবের মা ব্যস্ত হয়ে পড়েন রাজীবের বিয়ে নিয়ে। রাজীবের বিয়ে ঠিক করছেন তার বান্ধবীর একমাত্র মেয়ে নীলার সাথে। নীলা তখন নিজের বাসায় বসেছিল। নীলার বাবা মা দুজনেই ডাক্তার, তবে নীলা ডাক্তারি পেশায় একদম পছন্দ নয়। সে বিয়ে করে সংসার করতে চায়। সে এসব চাকরি বাকরি করতে চায় না, কারণ তার বাবা মাকে সে দেখেছে তার বাবা মা দুজনেই নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন। একজন অপরজনকে সময় দিতে পারেন না। কি হবে এত টাকা পয়সা দিয়ে যদি নিজেদের একটু আলাদা সময় না থাকে? সব সময় ব্যস্ত থাকতে হয়। সেই জন্য সে সব সময় চিন্তা করে এসেছে সে তার নিজের স্বামীকে সময় দিবে। সে রাজীবকে চিনে, কিন্তু রাজীব তাকে চেনে না। রাজীবকে আগে থেকে দেখে এসেছে, কিন্তু হঠাৎ করে রাজীবের সাথে তার বিয়ে ঠিক হবে এটা সে কল্পনা করতে পারেনি। তার মা হঠাৎ করে এসে বললেন রাজীবের সাথে তার বিয়ে দিবে। সেও কোনো আপত্তি করল না, কারণ সে বাবা মায়ের অনেক বাধ্য মেয়ে। ওদিকে রাজীব জানেও না তার সাথে কার বিয়ে হচ্ছে, কিন্তু সে তার মায়ের উপর বিশ্বাস করে। সে জানে তার মা তার জন্য সবচেয়ে ভালো মেয়েটাকে খুঁজে নিয়ে আসবে। সেজন্য এসব ব্যাপারে সে খুবই নিশ্চিন্ত। ওদিকে পুলিশ কমিশনার তখন আরিফের সাথে মিটিং করতে বসেছেন। তখন আরিফ অনেক বেশি রেগে আছে। আরিফ তখন পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমি টাকা দিলাম, কিন্তু আপনি আমার লোককে ছাড়তে পারলেন না। আপনাকে টাকা দিয়ে বসিয়ে রেখেছি, আমাকেই শেষ করে দিতে হবে। আসলে আমি কি বলবো, আমি নিজেই বুঝতে পারতেছি না। ওই রাজীব আইনমন্ত্রীর সাথে কথা বলেছে, এখন আমি কি করব বলেন? আমার উপর মহলে রোজ যোগাযোগ করেছে। এখন আমি যদি কিছু করতে চাই তাহলে আমার নিজের চাকরি চলে যাবে। এরপর আর কোনো সহযোগিতা আমার কাছ থেকে পাবেন না। স্যার, আমার মনে হয় একটা কাজ করা দরকার। ওই রাজীবকে এই চাকরি থেকে বের করতে হলে রাজীবকে এমনভাবে কষ্ট দিতে হবে রাজীব যেন নিজেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে নেয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাজীবের ব্যাপারে তো আমার কোনো কিছুই জানি না। পুলিশ কমিশনার সাহেব, আপনি কিছুই জানতে রাজীবের এমন জায়গায় আঘাত করতে হবে রাজীব যেন আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে না পারে। রাজীবের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ওর মা। পৃথিবীতে ওর মা ছাড়া আর কেউ বেঁচে নেই। ওর বাবা ছিলেন রফিক সাহেব, অনেক সৎ একজন পুলিশ অফিসার। তার অনেক সম্মান ছিল এই পুলিশ ডিপার্টমেন্টে। তাহলে ওর মাকে শেষ করে দিতে হবে। রাজীবকে ধ্বংস করে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে রাজীবের মাকে ধ্বংস করে দিতে হবে। রাজীবের মাকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে রাজীব এমনিতেই সব কাজ বন্ধ করে দিবে, কারণ কাউকে শেষ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা। তবে আপনাদেরকে সতর্ক করে দেয়, এই ব্যাপারে খুবই সতর্কভাবে কাজ করবেন। যদি এই বিষয়টা রাজীব একবার জানতে পারে তাহলে কিন্তু ধ্বংস করে দেবে সব কিছু। রাজীব কতটা ভয়ঙ্কর সেটা যদি জানতেন তাহলে রাজীবের বিষয়ে কোনো কথা বলতেন না। ওকে সরাসরি সরকার পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও গোয়েন্দা বিভাগে চাকরি করতো। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কমিশনার, আপনি নিজের কাজ করেন, আমাকে দিয়ে কোনো কিছুই হবে না। আমি আপনাকে টাকা দিয়ে রাখতেছি শুধুমাত্র আমার কাজের জন্য, কিন্তু আপনি কাজ করতে পারছেন না, আপনাকে রেখে কোনো লাভ নেই। আসলে এই কাজটা আমি করতে পারবো না, অন্য কোনো কাজ হলে আমি নিশ্চয়ই করব। রাজীবকে যদি বের করে দিতে পারেন তাহলে বাকি সবগুলি অফিসারকে আমি কন্ট্রোল করতে পারবো। রাজীবের ব্যাপারটা আপনাদেরকে দেখতে হবে, কারণ আমি রাজীবের ব্যাপারটা দেখতে পারতেছি না। রাজীব আমার থেকে অনেক উপরে হাত রেখে দিয়েছে। আরিফ তখন রাগ করে সেখান থেকে চলে আসে। এখন যে করেই হোক রাজীবের মাকে মেরে ফেলতে হবে, কারণ রাজীবকে শেষ করতে হলে তার মাকে শেষ করে দিতে হবে। ওদিকে রাজীব আদালতে দৌড়াদৌড়ি করতেছে। মিরাজকে
শাস্তি দেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে মিরাজকে হাজির করার জন্য বলা হয়েছে। তখন পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মিরাজকে নিয়ে যাওয়া হয় কোর্টে। ওখানে আদালতের পক্ষ থেকে রায় আসে মিরাজকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এবং মাদকসহ তাকে ধরার কারণে। এই কথা শোনার পর আরিফ অনেক বেশি রেগে যায়। দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়, কিন্তু তারা কিছু করতে পারছিল না। ওদিকে রাজীব তখন নিজের বাসায় বসেছিল। আজকে কোনো কাজ নেই, সেজন্য নিজের বাসায় একটু বিশ্রাম করতে চাচ্ছিল। তখনই তার মা এসে বলে, বাবা, আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু এখন তোকে নীলার সাথে দেখা করতে যেতে হবে। মেয়েটার সাথে বিয়ে হবে, মেয়েটাকে যদি না দেখিস তাহলে কিভাবে হবে? আম্মু, আমি তোমাকে বললাম না আমি এসব কিছু দেখতে চাই না। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করতে রাজি। বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তুমি কেন আমাকে দেখা করার কথা বলছো? বাবা, একটু বোঝার চেষ্টা কর। শুধুমাত্র তুই না দেখলে তো হবে না। তুই যেমন আমাকে বিশ্বাস করিস, তেমন হয়তো নীলা তার বাবা মাকে বিশ্বাস করতে পারে না। নীলার বাবা মা বলেছে আগে তোরা দুজন একা হয়ে কথা বলে নে, তোরা সারা জীবন সংসার করবি। তোরা যদি একে অপরের সাথে কথা না বলিস তাহলে কিভাবে হবে? পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা, কি বলবো, মাকে নিয়ে অনেক সমস্যা আছে, সেই জন্য আম্মুকে বললাম আম্মু ঠিক আছে আমি দেখা করতে রাজি। কখন যাব দেখা করতে? নীলা বলেছে আজকে বিকেলে তার সাথে দেখা করতে। তাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে দুজন গিয়ে দেখা কর। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে বিকালে ওর সাথে দেখা করব। এরপর আম্মু খুশি মনে সেখান থেকে চলে গেলেন। আমি আমার আম্মুকে খুশি দেখার জন্য যে কোনো কিছু করতে পারি, সেজন্য বিকেলবেলা রেডি হয়ে গেলাম। সাধারণ একটা পাঞ্জাবি পরেছি। আম্মু আমাকে পাঞ্জাবি পরে যাওয়ার কথা বলেছে। আমি যে দেখতে খুব খারাপ তেমনটা নই, আলহামদুলিল্লাহ আমি দেখতে ভালোই। সুন্দর পাঞ্জাবি পরার কারণেই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, কারণ সবসময় পুলিশের পোশাক পরে থাকি, সেজন্য নিজেকে সুন্দর করে উপস্থাপন করার কোনো সময়ই পাই না। কিন্তু আজকে কেন যেন পাঞ্জাবি পরে নিজেকে কেন জানি পাগল পাগল লাগতেছে। তখন আমি চলে গেলাম নীলার সাথে দেখা করতে। তার সাথে হয়তো আমার ছোটবেলায় দেখা হয়েছে। আম্মু এবং নীলার মা খুব ভালো বান্ধবী, কিন্তু নীলার সাথে সরাসরি বড় হওয়ার পর কখনো দেখা হয়নি, কারণ আমি সবসময় পুলিশের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। সেজন্য তার সাথে দেখা হওয়ার সময় হয়নি। সেখানে যাওয়ার পর আমি বসে রইলাম, কিন্তু ও আসছে না কেন? আমি ওকে চিনব কি করে? আম্মুর কাছ থেকে ফটোটাও নিয়ে আসিনি, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে এসে বলল। আমি তার দিকে তাকাতেই অনেক বড় একটা শক খেলাম। আকাশ থেকে কোনো পরিজন এসে আমার সামনে বসেছে। আমি তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন সে আমার দিকে একটু লজ্জা মাখা মুখ নিয়ে বলল, কি ব্যাপার মিস্টার রাজীব, আমাকে এভাবে হা করে দেখছেন কেন? নীলার কথা শুনে রাজীবের হুঁশ ফিরল। সে সরাসরি নিজে মাথাটা নিচু করে পড়ল। একটু দেখে নীলা মুচকি হাসলো। তখন রাজীবকে বলল, আরে আমি তো আপনাকে বলিনি মাথা নিচু করে নিতে। না এমনি, কি বলবেন বলেন? আমি কি বলবো, আমাকে আমার আম্মু জোর করে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আমি কোনোদিন কোনো ছেলের সাথে সম্পর্ক করিনি। আমার বান্ধবীরা যখন প্রেম নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, তখন আমি ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। কিন্তু আমি চাই এখন আমার সাথে যার বিয়ে হবে তাকে যেন আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসতে পারি। এই কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে আছি। মেয়েটা অনেক সরল সহজভাবে কথা বলছিল, আমার অনেক ভালো লাগলো দেখে। আমি তখন তার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বললাম। তার সাথে কথা বলার পর বুঝতে পারলাম সে কতটা সরল এবং সহজ, এবং আমার আম্মুর প্রতি আরো শ্রদ্ধা আরো বেড়ে গেল। আম্মু আমার জন্য সবচেয়ে ভালো মেয়েটাই পছন্দ করবেন আমি জানতাম, কিন্তু এরকম একটা মেয়েকে পছন্দ করবেন আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি বাসায় যাবার পর আম্মু আমার কাছে দৌড়ে আসলেন। আম্মু তখন আমার কাছে এসে বললেন, বাবা, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আম্মু, তুমি আমার জন্য মেয়ে পছন্দ করবে আর সেটা আমার পছন্দ হবে না সেটা কিভাবে হবে? কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার জন্য এত ভালো একটা মেয়ে পছন্দ করবে। সত্যি নীলা অনেক ভালো একটা মেয়ে। হয়েছে হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না। আমি নীলার মায়ের সাথে কথা বলতেছি, এই সপ্তাহের ভিতরেই তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপর রাজীব কোনো কথা বলল না। তাদের সবার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওদিকে রাজীব অনেক ব্যস্ত তার কাজ নিয়ে। সে কাজ থেকে ছুটি নিতে চাচ্ছে না। সে ছুটি নিয়ে কি করবে? কারণ বিয়ের দিন একদিন ছুটি নিলেই হবে। পরের দিন থেকে
আবার কাজে জয়েন করবে। দেখতে দেখতে বিয়ের আগের দিন চলে আসলো। ওদিকে নীলা রাজীবকে অনেক বেশি পছন্দ করেছে। সে রাজীবকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেছে। ওদিকে আরিফ এতদিন অপেক্ষা করছিল এরকম একটা দিনে, এবং সে সুযোগ পেয়ে গেছে। রাজীব যখন থানায় চলে আসে তখন আরিফ সহ তার কিছু লোকজন চলে যায় রাজীবের বাসায়। ওখানে বাসায় শুধু রাজীবের মা বাসায় ছিলেন। আর এই সুযোগে রাজীবের মায়ের উপর আক্রমণ করে রাজীবের মা কিছু বুঝে ওঠার আগে তাকে গুলি করে মাটিতে শুইয়ে দেন। এরপর রাজীবের কাছে কল করে। রাজীব তখন থানায় বসেছিল। হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। ধরার পরে তার হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ সে ফোন ধরার পরে আরিফ বলে। এই কথা শোনার পর রাজীব সেখানে কান্না করে দেয়। এরপর দৌড়ে তার বাসায় চলে আসে। ওদিকে নীলার বাবা মা এই বিষয়ে কিছুই জানে না। তারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরের দিন তাদের মেয়ের বিয়ে, সেই জন্য অনেক বেশি ব্যস্ত ছিলেন। ওদিকে রাজীবকে এমন তাড়াহুড়া করে দৌড়ে চলে আসতে দেখে রাফি তার পিছন পিছন আছে। রাজীব তখন নিজের বাসায় ঢুকতেই তার মায়ের লাশ দেখতে পায়। এটা দেখার পর সে চিৎকার করে কান্না করে দেয়। পিছন পিছন রাফিও এসেছিল। রাফি তখন রাজীবের পাশে গিয়ে দাঁড়ায়। রাজীব তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, সবকিছু আমার জন্য হয়েছে আম্মু। আমি যদি চাকরিটা না করতাম তাহলে এই শাস্তি তোমাকে কোনোদিন পেতে হতো না। আমি ওই লোকটার সাথে লেগেছিলাম, সেজন্য ওই লোকটা তোমাকে শাস্তি দিয়েছে। স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না। এভাবে যদি ভেঙে পড়েন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আপনাকে শক্ত হতে হবে, শক্ত হয়ে সব কিছুর প্রতিশোধ গ্রহণ করতে হবে। ওদের কাছ থেকে এটার প্রতিশোধ নিতে হবে। ওরা ইচ্ছে করে আপনার মাকে মেরেছে। আমি এখন কি করব? আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউই ছিল না। এখন আমি কি করব রাফি? তুমি বলে দাও। আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউই ছিল না, কিন্তু তারা আমার সবকিছু শেষ করে দিয়েছে। না রাফি, আমি আর কিছুই করতে পারবো না। আমি একদম শেষ হয়ে গিয়েছি। আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি কল্পনা করতে পারিনি তারা এতটা খারাপ কাজ করবে। এখন আমি কি করব? এখন আরিফের বিরুদ্ধে কিছু করার মতন কিছু করতেও পারবো না। তার বিরুদ্ধে এখন আমার কাছে কোনো প্রমাণও নেই। কিন্তু স্যার আপনি এভাবে বসে থাকলে তো হবে না। আপনাকে যে করেই হোক ওদের কাছ থেকে প্রতিশোধ নিতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে থাকবো। আপনি যেখানে যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। কিন্তু প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে এরকম দুর্বল দেখলে আমার নিজেরই কষ্ট হচ্ছে। ওইদিকে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে পড়ে। নীলার বাবা মা যখন এটা জানতে পারে তখন তারা সবাই চলে আসে। নীলা রাজীবের এমন অবস্থা থেকে নিজেও কান্না করে দিয়েছে। রাজীব এতটা কষ্ট পাবে কেউ কল্পনাও করতে পারেনি। এখন তাদের বিয়ে কি হবে? কালকে তাদের বিয়ের হওয়ার কথাটা, কিন্তু আজকে এমন ঘটনা ঘটে যাবে তারা কেউ কল্পনা করতে পারেনি। রাজীব তখন কান্না করতে করতে ব্যস্ত। এখন নীলার বাবা মা সবাইকে নিয়ে রাজীব তার মায়ের লাশ দাফন করে রাজীব কবরের পাশে বসে কান্না করতে শুরু করে। এরপর তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে করতে বলে, আম্মু, আমি এই কাজ আর করবো না। যে কাজ করতে গিয়ে তোমাকে এভাবে খুন হতে হয়েছে, সেরকম কাজ আমি আর কোনোদিন করবো না। আমি কেন এই চাকরি করলাম? আমি আর করবো না। তুমি আমাকে নিষেধ করেছিলে এই চাকরি না করার জন্য, কিন্তু আমি তোমার কথা শুনিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি আর কোনোদিন ওই চাকরি করবো না। এরপর সে আরো কিছুক্ষণ সেখানে বসে কান্না করে। এরপর রাফি তাকে জোর করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সে রাজীবের পাশে বসে পড়ে। রাজীবের কান্না করে যাচ্ছে। ওদিকে নীলা আর বাবা মা সবাই চলে গেছে। তারা নিজের মেয়ের বিয়ের আগের দিন এমন ঘটনা সহ্য করতে পারছে না। এখন আর কি হবে? রাফি বিষয়টা চিন্তা করে তখন সে রাজীবের কাছে গিয়ে বলে, স্যার আমার মনে হয় আপনি কালকে বিয়েটা করা উচিত, কারণ মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তারা সবাই বিয়ের সব প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এখন যদি বিয়ে না করে তাহলে মেয়েটাকে সবাই খারাপ কথা বলবে। রাফি, তুমি এসব কি বলছো? আমার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে আর আমি এখন বিয়ে করব? এটা তুমি কি করে ভাবলে? আমি যতদিন পর্যন্ত না ওদের থেকে প্রতিশোধ নিচ্ছি ততদিন পর্যন্ত আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। স্যার আপনি বুঝতে পারছেন না, মেয়েটাকে সমাজের লোকজন খারাপ বলবে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি এই বিষয়টা চিন্তা করুন। আপনার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আপনি কিভাবে মেনে নেবেন? দরকার হয় আপনি ওনাকে বিয়ে করে বাসায় রেখে দেবেন, কিন্তু প্লিজ আপনি এরকম করবেন না। এরকম করলে মেয়েটা সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে। রাজীব কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সত্যি তো, সে বিয়েটা না করে তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু সে এখন কিভাবে বিয়ে করবে? যদি একবার জানতে পারে আরিফের লোকজন যে নীলাকে সে বিয়ে করেছে, তাহলে নীলাকেও তারা মেরে ফেলবে।
কিন্তু নীলাকে যদি বিয়ে না করে তাহলে সমাজের লোকজন নীলাকে খারাপ কথা বলবে। সারা রাত এই বিষয়টা চিন্তা করে পরের দিন সকালে সে বিয়ে করতে চলে যায়। ওখানে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন রাজীব নীলার বাবার কাছে গিয়ে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাইছি। আমি জানি কথাটা শোনার পর একটু মন খারাপ করবেন, কিন্তু কথাটা আমি বলতে চাই। আসলে আমি নীলাকে বিয়ে করতে এসেছি শুধুমাত্র নীলার সম্মানের কথা চিন্তা করি। যদি আমি ওকে বিয়ে না করি তাহলে ওর সম্মান নষ্ট হবে, সেই জন্য আমি ওর সম্মান রক্ষা করার জন্য ওকে আমি বিয়ে করতে এসেছি। আমি বিয়ের পর ওকে আমি বাসায় নিয়ে যাব না, ওকে এখানেই রেখে যাব। যখন আমি ওদের থেকে প্রতিশোধ নিতে পারবো তখন আমি নীলাকে এখান থেকে নিয়ে যাব। যদি ওকে এখান থেকে আমি নিয়ে যাই তাহলে আমার মায়ের মতন ওরা নীলাকেও মেরে ফেলতে পারে। রাজীব আর কোনো কথা বলে না। এরপর তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে হওয়ার পর সে বসে আছে নীলার বাসায়। আজকে সে অনেক বড় একটা কঠিন সিদ্ধান্ত নিবে। চুপচাপ বসে থাকতে দেখে নীলা এসে রাজীবের পাশে এসে বলে, আমি জানি না এই কথাটা এখন তোমাকে বলা ঠিক হবে কিনা, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি যে পরিস্থিতিতেই পড়ো না কেন, তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। এই চাকরি আমি আর করব না। যে পুলিশের চাকরি করতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে সেই চাকরি আমি আর কোনোদিন করতে চাই না। ওই চাকরি আমি চিরদিনের জন্য ছেড়ে দিব। ওই চাকরি করতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে। চাকরি ছেড়ে দিলে তুমি কি করবে? এখন চাকরি ছেড়ে দিতে চাইছো? চাকরি ছেড়ে দিলে ওদের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেবে? সবকিছু চিন্তা করা আমার হয়ে গিয়েছে। আমি আর ভালো পথে চলবো না। অনেক ভালো পথে চলেছি পুলিশের চাকরি করতে গিয়ে। আমাকে বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছে। আমি আর ওই চাকরি করব না। ওই চাকরি করলেই আমি ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না। প্রতিশোধ নিতে গেলে বিভিন্ন লোকেরা বিভিন্ন জিজ্ঞাসা করতে হবে। আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। অনেক রুলস আছে, সেগুলো মেনে চলতে হবে। নিয়ম কানুনের বাইরে আমি যেতে পারবো না। সেজন্য আমি সবকিছুর উপরে উঠতে চাই। নিয়ম কানুন আমি মানতে পারবো না। আমি সবার কাছ থেকে প্রতিশোধ নেব। এর মানে কি রাজীব? তুমি কি করতে চাচ্ছ? ওরা যেমন অন্যায় কাজ করে সবাইকে মেরে ফেলে, আমি ঠিক সেরকমই করব। তবে অন্যায় করব না। আমি ওদেরকে শেষ করে দেব। ওদেরকে শেষ করে দেওয়ার জন্য যা যা করতে হয় আমি সেটাই করব। আমি এই চাকরিটা ছেড়ে দেব। এই চাকরি ছেড়ে দেওয়ার পর কেউ আমাকে কোনো কাজে বাধা দিতে পারবে না। কাউকে জবাবদিহি করতে হবে না কোনো কাজের জন্য। আমি আমার নিজের কাজ নিজে চালাতে পারবো নিঃসন্দেহে, নিরাপদভাবে। কেউ আমাকে কোনো বাধা দিতে পারবে না। তুমি কি আমার পাশে থাকবে? তবে আমি তোমাকে কখনো জোর করব না। তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যেতে পারো। এই কথা শোনার পর নীলা কান্না করে রাজীবকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রাজীব, আমি তোমাকে আগেও বলেছি, তোমার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যদি এই কাজ করো তাহলে আমি সেটাতেও তোমার সমর্থন করব। আমি তোমার পাশে থাকতে চাই। তোমাকে কিছু করতে হবে না নীলা। তুমি শুধু আড়ালে থাকবে, কেউ যেন কিছু জানতে না পারে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। যদি জানতে পারে তাহলে তোমাকেও শেষ করে দিবে। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি, তাই আমি চাই তুমি সবসময় নিজের পরিচয় গোপন করে থাকো। এরপর তারা দুজন কিছুক্ষণ কথা বলে। নীলা অনেক বেশি ভয় পেয়ে গেছে, কিন্তু বলতে পারছে না, কারণ এটা বললে রাজীব হয়তো মন খারাপ করতে পারে। রাজীব যখন কাগজপত্র সবকিছু প্রস্তুতি করে চাকরি ছাড়তে যায় তখন রাফি পিছনে তার কাগজপত্র রেডি করে চলে যায়। এটা দেখার পর রাজীব জিজ্ঞাসা করে, রাফি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি নিজের চাকরি ছেড়ে দেবে কেন? তুমি নিজের চাকরিটা করো। তোমাকে আমি চাকরি ছাড়তে বলছি না। তুমি তোমার চাকরি করো। আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে। তুমি চাকরি করে আমার পাশে থাকো। আমি তোমাকে চাকরি ছাড়ার কথা কোনোদিনও বলবো না। যেখানে সততার কোনো মূল্য নেই, ন্যায়ের পথে কেউ চলতে চায় না, সেখানে আমি থাকতে চাই না স্যার। আমি আপনার পাশে থাকতে চাই। যদি আপনি আমাকে আপনার কর্মচারী বানিয়ে আপনার পাশে রাখেন তাহলে আমি সেটাতেও রাজি। তবে এই চাকরি করতে চাই না। এই চাকরি করতে গিয়ে যদি কয়েকদিন পর আমার পরিবারে কেউ মারা যায় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি চাই এই চাকরিটা ছেড়ে দিতে। আপনি আমাকে বাধা দেবেন না প্লিজ। কিন্তু এই চাকরিটা ছেড়ে দেওয়ার পর তুমি কি করবে? আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমি আপনার সাথে মিলে ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। যদি প্রতিশোধ নিতে গিয়ে আমার জীবনটাও চলে যায়, আমার কোনো দুঃখ নেই। আমি সততার কাজগুলো করব। সত্যি বলতে থাকতে গিয়ে যদি মারা যায় তাহলে সেটা আমার জন্য গর্বের বিষয়। আমি নিঃসন্দেহে তাদের সামনে নিজের দেহটাকে দিয়ে দেব, কিন্তু তারা আমার দেহকে মারতে পারবে, আমার মনকে মারতে পারবে না। এই কথা শোনার পর আমি শুধু রাফির দিকে তাকিয়ে আছি।
ছেলেটা কি বলছে? আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে আজকে থেকেই আমার সাথে রাখবো রাফি। তুমি আমার ভাইয়ের চেয়ে অনেক বড় একটা কাজ করে ফেলেছো। আমার পাশে থাকবে, আমি তোমাকে নিয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, সবাইকে শেষ হয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি এটাই চাই, ওদের কাউকে বাঁচিয়ে রাখলে চলবে না। এমনকি পুলিশ কমিশনারকেও শাস্তি দিতে হবে। যে পুলিশের সম্মান নষ্ট করছে, পুলিশের এত বড় একটা দায়িত্ব থেকে সে কিভাবে টাকা নিয়ে অপরাধীর সাথে হাত মেলালো, তাকে এর উপযুক্ত শাস্তি পেতেই হবে। কোনো চিন্তা করো না, আরিফ সহ বাকিরা সবাই নিজেদের শাস্তি পাবে। কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, সবাইকে শাস্তি পেতে হবে। একে একে তাদের সবাইকে শাস্তি আমি দিব, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। এরপর রাজীব এবং রাফি দুজন মিলে তাদের রিজাইন লেটার জমা দিয়ে আসে। এটা দেখার পর পুলিশ কমিশনার অনেক বেশি খুশি হয়, কারণ সে এটাই চাইছিল। সে যখন লেটারগুলো হাতে পায়, এটা হাতে পাওয়ার পর সে আরিফের কাছে কল করে, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকম হয়েছে রাজীব, এবং সাথে আরও একটা কনস্টেবল এসে তাদের রিজাইন লেটার দিয়ে গেছে। তারা এখন থেকে পুলিশে আর কোনো সদস্য নয়, তারা নিজেদের চাকরি ছেড়ে দিয়েছে। এখন থেকে আপনাদের আর কোনো বাধা থাকবে না, আপনারা নিশ্চিন্তের কাজগুলো করতে পারবেন। তাহলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমি রাজকে ছাড়িয়ে আনার জন্য। এখন আমি আমার লোক সবাইকে বাইরে দেখতে চাই। যাদেরকে ধরে নিয়ে গেছে সবাইকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করবেন না, এই সপ্তাহের ভিতরে আপনার যত লোক জেলের মধ্যে আছে সবাইকে আমি ছাড়িয়ে দেব, কিন্তু কিছু টাকার প্রয়োজন এগুলো করার জন্য, কারণ অনেক নিয়ম কানুন মানতে হবে। শুধু টাকা আর টাকা? আচ্ছা ঠিক আছে, টাকা যত প্রয়োজন হয় সব কিছুই দিব, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার লোককে ছাড়িয়ে নিয়ে আসো। আমার লোককে সবাইকে আমি বাইরে দেখতে চাই, কেউ যেন ভিতরে থাকে, কিন্তু আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। টাকা আমার হাতে চলে আসলে আমি যে কোনো কাজ করতে পারি টাকার জন্য। দরকার হয় আমার জীবন দিয়ে আপনার লোককে ছাড়িয়ে নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। শুধু সময় মতো আমার পেমেন্টটা পাঠিয়ে দেবেন। পেমেন্ট নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আজ পর্যন্ত কোনোদিন আমার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। মাসের শুরুর দিকেই আপনার পেমেন্ট পেয়ে যাবেন। এখন তাড়াতাড়ি আমার লোকজনকে ছেড়ে দিন। এরপর পুলিশ কমিশনার ব্যবস্থা করতে শুরু করলো। ওইদিকে রাজীব মন খারাপ করে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাদের দুজনের পক্ষে এত কাজ করা একা সম্ভব নয়, কিন্তু এত টাকা তাদের কাছে নিয়েছে, লোক নিয়োগ করে লোক রাখতে হলে টাকার প্রয়োজন, কিন্তু তাদের কাছে টাকা নেই। রাজীব সৎভাবে চাকরি করত, সেই জন্য অতিরিক্ত কোনো আয় তার হতো না। বেতন যা পেত তা দিয়ে তার পরিবার চলাতো। আর রাফি বলল, স্যার, আমরা কয়েকটা অন্যায়কারীদের ধরে তাদের কাছ থেকে সবকিছু আত্মসাৎ করে ফেলতে পারি, এতে করে আমরা অনেক টাকা পাবো। তাই বলে আমরা তাদের কাছ থেকে টাকা নিব, এটা হতে পারে না। স্যার, আমরা তো মানুষের টাকা নিচ্ছি, তারা মানুষের টাকা আত্মসাৎ করেছে। আমরা মানুষের টাকা ব্যবহার করে তাদেরকে শেষ করে দেব, এরপর আমরা নিশ্চয়ই গরিব মানুষকে তাদের টাকা ফিরিয়ে দেব। এই জন্য আমাদের দুজনকে একটা ব্যাংকে ধ্বংস করে দিতে হবে, তাদের কাছে কোটি কোটি টাকা আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার পরিচিত কোনো ব্যাংক আছে। আপনি ঠিক ধরেছেন স্যার, সিটি ব্যাংকে দিনের পর দিন এরকম কাজ হয়ে যাচ্ছে। ওরা গরিব মানুষের কাছ থেকে সুযোগের সৎ ব্যবহার করে তাদেরকে ঋণ প্রদান করে, এরপর তাদের সব কিছু কেড়ে নিয়ে আসে, লোনের কথা বলে। তাহলে তুমি ব্যবস্থা করো কিভাবে সিটি ব্যাংক থেকে টাকা আনবো। সেই বিষয়ে যে করেই হোক সবকিছু আমাদের শেষ করে দিতে হবে। এই বিষয়ে আমার সব চিন্তা ভাবনা শেষ। কালকে শুক্রবার, কালকে আমাদের কাজ শুরু করতে হবে, কারণ শনিবার ব্যাংক বন্ধ থাকবে। এরপর রবিবার যখন তারা আসবে তখন দেখতে পাবে ব্যাংকে কোনো টাকা নেই। ওকে, কালকে থেকে আমাদের সিটি ব্যাংকের মিশন শুরু। রেডি হয়ে নাও। আই এম অলওয়েজ রেডি স্যার, আপনি যখন বলবেন তখনই আমি মিশনের জন্য প্রস্তুত। এরপর তারা দুজন প্রস্তুতি হয়ে নেয়। পরের দিন রাত 12টার দিকে দুজন মিলে অ্যাটাক করে ব্যাংকে তখন সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু তারা সিকিউরিটি গার্ডের গুলি করে হত্যা করে ভিতরে ঢুকে। তারা আগে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন, কোনো বাধায় তাদের আটকাতে পারেনি। তারা ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। আর রবিবার তখন ব্যাংকের কর্মকর্তারা ওখানে যান, দেখতে পান যে কোনো টাকা নেই। এরপরে নিউজটা পুরো দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ জানতে পারে না কারা এই কাজটা করেছে। ওদিকে রাজীবেই
2 দিনে অনেক লোকজন জোগাড় করে ফেলেছে। রাজীব তখন তার আলাদা করে একটা আস্তানা বানায়, সেখানে সব লোকজনকে ডেকে নিয়ে আসে এবং তাদের সামনে দাঁড়িয়ে রাজীব বলে, আমাদের একটাই উদ্দেশ্য, এই এলাকা থেকে অন্যায় দূর করে দেওয়া। এই এলাকায় আর কেউ কোনো অন্যায় করতে পারবে না। যারা অন্যায় করবে তাদের সবার সামনে আমাদেরকে যেতে হবে, সবাইকে শেষ করে দিতে হবে। এই শহরে যত সন্ত্রাসী গ্রুপ আছে সবাইকে শেষ করে দিতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তোমরা তোমাদের টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, টাকা সময় মতন পেয়ে যাবে। শুধু বিশ্বস্ততার সাথে কাজ করবে, বেইমানি করলে উপযুক্ত শাস্তি পেতে হবে। আর আমার শাস্তি সেটা তোমরা ভালো করে জানতে পারবে খুব তাড়াতাড়ি। আমার একটাই শাস্তি, মৃত্যু। তাই আজ থেকে রাফি যেরকম বলবে সবসময় সেরকমই করবে। তার বিরোধিতা করার চেষ্টা করলে ভয়ঙ্কর শাস্তি পাবে। রাজীবের কথা শুনে সবাই সতর্ক হয়। রাজীব রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তোমাকে আমি সবকিছুর দায়িত্ব বুঝিয়ে দিলাম। এখন থেকে আমি যা বলবো তুমি অর্ডার করবে, এদের সবাইকে দিয়ে কাজ করাবে। আমি শুধু আড়াল থেকে ইনফরমেশন দিয়ে যাব, আর বড় বড় মিশনগুলোতে আমরা দুজন যাব। ওকে স্যার, আমাকে শুধু সময় মতো সব কিছু বলে দেবেন, বাকি কাজটুকু আমি একাই করতে পারবো এদেরকে নিয়ে। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা অন্যায় করে শেষ করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম মিশন হচ্ছে শুভ এবং মিরাজকে ধরে নিয়ে আসা। তাদের দুজনকে ধরে নিয়ে আসতে পারলে আরিফ এমনিতেই দুর্বল হয়ে পড়বে, কারণ আরিফের একমাত্র পাওয়ার হচ্ছে এই দুইটা লোক। ওকে স্যার, তাহলে আমি আমার লোকজন লাগিয়ে দিচ্ছি। তাদের দুজনের পিছনে তারা দুজন ভাবতে পারবে না, আমরা দুজনকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। তাদেরকে ধরে নিয়ে আসতে পারলেই আরিফ দুর্বল হয়ে পড়বে। আরিফ দুর্বল হয়ে গেলে আমাদের কাজ করতে সহজ হবে। তুমি কাজটাকে যতটা সহজ মনে করছো, কাজটা ততটা সহজ নয়। কাজটা করতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তাই আগে এদের দুজনকে ধরে নিয়ে আসো, কারণ তাদের হাতে এখন পুলিশের কর্মকর্তা রয়েছে। তাই একটু এদের সাথে হলেই আমাদের লোকজনকে পুলিশ ধরে ফেলবে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি এমনভাবে কাজগুলো করব যাতে পুলিশ কোনো কিছু বুঝতে না পারে। পুলিশের পদক্ষেপ সম্পর্কে আমাদের ধারণা আছে, পুলিশ কখন কি করবে সে ব্যাপারে আমরা আগে থেকে সব ইনফরমেশন নিয়ে রাখবো। তাহলে রাফি, তুমি কাজ শুরু করো, আমি একটু বাইরে যাব। এরপর রাজীব বাসায় ফিরে আসলো। ফিরে এসে চিন্তা করতে থাকে কিভাবে সব কাজ করবে, কিন্তু সে নীলাকে ভুলতে পারছে না। মেয়েটা তার প্রতি এতটা আকর্ষণ তৈরি করে ফেলেছে, মেয়েটাকে না দেখলে সে আর ঘুমাতেই পারবে না। সেই জন্য উঠে চলে যায় নীলার বাসায়। সেখানে যাওয়ার পর নীলার বাবা সবার সাথে কথা বলে নীলা তখন তাকে রুমের মধ্যে নিয়ে যায়। রাজীব, আমার অনেক বেশি ভয় করতেছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। তুমি সবকিছু সাবধানেই করছো তো? আমি তখন নীলাকে জড়িয়ে ধরে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সমাধান করেছি। আমার ব্যাপারে কেউ কোনো কিছু জানতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি ওদের থেকে প্রতিশোধ নিব। এরপর আমরা দুজন বাসায় ফিরে যাব, আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না। আমিও সেটার অপেক্ষা করছি, কখন তোমার কাছে যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না, সবসময় তোমার জন্য চিন্তা হয়। আমি সবসময় চিন্তায় থাকি কখন তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আমি তোমার কোনো ক্ষতি হয়ে গেলে বাঁচতে পারবো না। আমি তখন বুঝতে পারলাম নীলার মন খারাপ হয়ে গেছে, তাই সেজন্য তাকে খুশি করার জন্য বললাম, তুমি এখনো সব কথা নিয়ে পড়ে আছো? আমি এখানে আসলাম তোমার সাথে আলাদা কিছু সময় কাটানোর জন্য, কিন্তু তুমি এসব কথা বলতেছো কেন? রাজীব নীলার দিকে এগিয়ে গেল। নীলা লজ্জায় রাজীবের বুকে মুখ লুকালো। তারা দুজন হারিয়ে গেল ভালোবাসা উত্তাল ঢেউয়ের সাগরে। স্বামী স্ত্রীর ভালোবাসা পূর্ণতা পেল। রাজীব যখন ফিরে আসলো তখন নীলার পিছনে থেকে তাকিয়ে আছে। রাজীব ফিরে গিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না নীলা, আমি সময় মতন চলে আসব। সময় পেলেই তোমার কাছে চলে আসব। আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া কোনো কিছুই করতে পারছি না। দোয়া করি রাজীব, খুব তাড়াতাড়ি যেন আমাদের সব কাজ শেষ হয়ে যায়। তুমি যেন খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আমি এখান থাকতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে যেতে চাই। এরপর রাজীব সেখান থেকে চলে আসে। এভাবে 3 দিন কেটে যায়, কিন্তু নীলার সাথে আর দেখা হয় না রাজীবের। ওইদিকে রাফি লোকজন নিয়ে শুভ আর মিরাজের পিছনে পড়ে আছে তাদের দুজনকে ধরার জন্য, কিন্তু তারা কিছুই জানতে পারে না। তারা সবাই ভাবে রাজীব হয়তো সবকিছু বন্ধ করে দিয়েছে তার মায়ের মৃত্যুর পর, কিন্তু রাজীব যে নিজের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করে ফেলেছে এটার ব্যাপারে তাদের দুজনের কোনো ধারণাই নেই। তারা যখন মাদক সাপ্লাই করতে যায় তখন তাদেরকে ধরে ফেলে রাফি এবং তার লোকজন এবং তাদেরকে ধরে নিয়ে আসে তাদের আস্তানায়। ওদিকে রাজীব তখন তার কিছু লোককে লাগিয়ে দিয়েছে, শহরের যত সন্ত্রাসী গ্রুপ ছিল সবাইকে খুঁজে হত্যা করতেছে।
কিন্তু কেউ এই বিষয়ে জানতে পারবে না। সবাই চিন্তায় আছেন নতুন কোনো গ্রুপ আসলো যারা এভাবে সবকিছু করছে, কিন্তু কেউ কিছুই জানতে পারছিল না। পুলিশ পর্যন্ত এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। যখন শুভ এবং মিরাজকে ধরে নিয়ে আসা হয় তখন আরিফ ও আরও বেশি চিন্তায় পড়ে যায়। তখন সে পুলিশ কমিশনারের সাথে আলাদা করে মিটিংয়ে বসে। কমিশনার সাহেব, যে কারণে হোক জানতেই হবে নতুন কোন গ্রুপ এসেছে। আমার লোককে ধরে নিয়ে গেছে। এখন আমি কিভাবে আমার লোককে বাঁচাবো? ওরা দুজন আমার একমাত্র হাতিয়ার। আমিও বুঝতে পারছি না এই নতুন কোন গ্রুপ আসলো যে এভাবে সব কিছু করছে, কিন্তু কেউ তাদের ব্যাপারে কিছু জানতে পারছে না। শহরে যত বড় গ্রুপ আছে সব গ্রুপের লিডারকে তারা ধরে আটকে রেখেছে। এখন এদের ব্যাপারে কিভাবে সব কিছু জানবো? আমার মনে হয় রাজীব এই কাজগুলো করেছে। আগে রাজীবের ব্যাপারে সব কিছুই জানতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে রাজীব বসে থাকবে না, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমার সেটা মনে হয় না, কারণ রাজীব এই কাজ করতে পারবে না। রাজীব অনেক দুর্বল হয়ে পড়েছে। এর চেয়ে বড় কথা, রাজীবের কাছে এত টাকা নেই যে সব কিছু করবে। রাজীব সবসময় সৎভাবে চলাফেরা করার চেষ্টা করতে, যার ফলে সে অনেক কম বেতন পেত, এক্সট্রা কোনো টাকা পেত না। তাই এত লোকজনকে নিয়ে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু নতুন কারা আসলো, তাকে কিভাবে ধ্বংস করব? আপনি যে করেই হোক সব কিছু জানতে হবে। পুলিশের লোকজন কি করে কিছুতেই জানতে পারেন না। আমাদের পেছনে পড়ার সময় তো সবাই এগিয়ে আসেন, কিন্তু এখন রাজীবকে শেষ করে দিয়েছি। এখন পুলিশের লোক কি করে? আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না মিস্টার আরিফ। ওই নতুন গ্রুপের সব সদস্যকে একদিন ধরে নিয়ে আসবো। আপনার লোকজনকে কিছুই করতে পারবে না তারা। এটা তো আপনি রাজীবের বেলায় বলেছিলেন, কিন্তু কিছুতেই করতে পারলেন না। যদি এখন ঠিকমতো কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনাকে এভাবে টাকা দিয়ে রাখতে পারবো না, টাকা দিতে পারবো না। টাকা নেন কিন্তু কোনো কাজ করতে পারেন না, তাহলে আপনাকে রেখে কী লাভ? এবার আর কোনো ভুল হবে না। এবার ওদেরকে আমি শেষ করে দেব। এবার আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। রাজীব এক্সট্রা পাওয়ার নিয়ে এখানে এসেছিল, সেই জন্য তার বিরুদ্ধে কিছু করতে পারিনি। কিন্তু এই নতুন গ্রুপের সদস্যদেরকে আমি ধরবো। যা করার তাড়াতাড়ি করুন। আমার এই দুইটা লোককেই যদি তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তাহলে সব কিছুই বলে দিবে। আমার ব্যাপারে সব কিছুই জানে তারা দুজন। একদিকে আমার নতুন ডিল আসার কথা আমেরিকা থেকে। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, আমি দেখতেছি কি করা যায়। আপনি আপনার ডিলগুলো সামলান, আমি এদের দুজনকে বের করার চেষ্টা করতেছি। ওদিকে রাজীব একটা বন্দুক নিয়ে দাঁড়িয়েছে সবার সামনে। সবাইকে বেঁধে রাখা হয়েছে একটা জায়গায়। রাফি এবং রাজীব দুজনেই তাকিয়ে আছে। এটা দেখার পর শুভ অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন রাজীব তার সামনে গিয়ে বলে, কি ভেবেছিলি আমাকে দুর্বল করে ফেলবি, তাই না? কিন্তু তোরা ভুলে গেছিস আমি এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নই। তোদের বসকেও ধরবো এবং তারপর তাদেরকেও শেষ করে দেব। এরপর তাদেরকেও আমাদের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে ছেড়ে দিতে বলছি। যদি আমাদেরকে ধরে রাখিস তাহলে তোর আরো বড় ক্ষতি হয়ে যাবে। কিছুই করতে পারবি না আমাদেরকে। যদি আমাদের কিছু করতে চাস তাহলে তোদের সবকিছু শেষ হয়ে যাবে। আমার আর কি শেষ করবি তোরা? তোরা আমার সবকিছু শেষ করে দিয়েছিস। এখন আর তোদের কোনো বাঁচার উপায় নেই। আমার মা আমার পৃথিবীর সবকিছু ছিল, কিন্তু তোরা আমার মাকে শেষ করে দিয়েছিস। এখন আর পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার মায় নেই। তোদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমেই আমার একটা ঝামেলা শেষ হবে। তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রাজীব তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। তারা সবাই মিলে মিরাজ এবং শুভকে মারতাছে। তখন রাফি বলে, তোরা যদি আমাদের হাত থেকে বাঁচতে যাস তাহলে আরিফের ব্যাপারে সব ইনফরমেশন আমাদেরকে পড়ে দে, না হলে তোদের আমরা শেষ করে দেব। তোরা কি ভাবছিস তোদেরকে এমনি এমনি এখানে ধরে নিচ্ছি? আরিফের ব্যাপারে সব ইনফরমেশন আমাদের বল। আরিফের পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদেরকে বল, না বললে তোদেরকে শেষ করে দেব। ওর ব্যাপারে কোনো মিথ্যা কথা যদি বলিস তাহলে কিন্তু বুঝতে পারছিস আমার হাতে বন্দুক আছে, এখনই গুলি করে মেরে ফেলবো। বস আমাদেরকে কিছুই বলেন না, উনি নিজের কাজ নিজে করেন। আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদেরকে ছেড়ে দাও। যদি আমাদেরকে ধরে রাখো তাহলে পরবর্তীতে আরো বড় বিপদ আসবে। বিপদের ভয় যদি পেতাম তাহলে কি তোদের ধরে নিয়ে আসতাম?
এখন আমার কোনো বিপদের ভয় নেই। তোদেরকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা বলে ফেল, না হলে শেষ করে দেব। স্যার, এরা এভাবে সত্যি কথা বলবে না, ওদেরকে শাস্তি দিতে হবে। ওয়েট করেন, আমি একটা জিনিস নিয়ে আসছি। রাফি গিয়ে একটা কারেন্টের তার নিয়ে আসে এবং তাদের শরীরে লাগানোর মাধ্যমে তাদের শরীরে কারেন্ট পাস হতে শুরু করে। এরপর তারা দুজন চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা সবাই অত্যাচার করতেছিল। তখন মিরাজ কান্না করতে করতে বলল, আমি বলে দিচ্ছি সব, আমাকে আর অত্যাচার করো না, আমি মরে যাব, আমি সব সত্যি কথা বলে দিব। মিরাজ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই সব সত্যি কথা বলে দিবি মানে? বস যদি একবার জানতে পারে আমরা সত্যি কথা বলেছি তাহলে আমাদেরকে শেষ করে দিবে। না শুভ ভাই, আমি এইভাবে আর অত্যাচার সহ্য করতে পারবো না, আমি সব সত্যি কথা বলে দেব। বসের হাত থেকে পালিয়ে আমি চলে যাব, কিন্তু আমি এখন সব সত্যি কথা বলে দেব তাদেরকে। এরপর রাজীব থামে মিরাজকে বসিয়ে বলে, তোদেরকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা বলে ফেল, না হলে শেষ করে দেব। আরিফকে যদি ধরতে হয় তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 3 দিন, কারণ 3 দিন পর বসের অনেক বড় একটা ডিল আছে। আমেরিকা থেকে সমুদ্রপথে আসবে বাংলাদেশে মালগুলো, এরপর সেগুলো বস নিজে রিসিভ করতে যাবে। সেই দিন চাইলে তোমরা বসকে ধরতে পারো, এছাড়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করছি। 3 দিন পর যদি না পাই তাহলে তোদের দুজনকে শেষ করে দেব। আমাদেরকে কেন মারবে? আমরা তো সব সত্যি কথা বলে দিয়েছি। 3 দিন পর বস যদি না যায় তাহলে সেটা বসের ব্যাপার। বস প্রতি মুহূর্তে তার প্ল্যান চেঞ্জ করে, যদি কোন নতুন প্ল্যান করে তাহলে তো সেটা আমরা জানতে পারবো না। তোদের এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আমার লোকজন আছে আরিফের পেছনে। আরিফ যদি নিজের প্ল্যান চেঞ্জ করে তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তোরা এসব বিষয় নিয়ে টেনশন করবি না, তোদেরকে শুধু যেটা বলেছে সেটা শোন। 3 দিন অপেক্ষা কর, এরপর যদি ওদের বসকে ধরতে পারি তাহলে তোদেরকে ছেড়ে দেব। এরপর রাজীব, রাফি এবং তার লোকজন খোঁজ করতে শুরু করে। যে করেই হোক আরিফের ওই ডিলটা আটকাতে হবে। আরিফের অনেক টাকার ডিল, সেটা যদি আটকাতে পারে তাহলে আরিফের একদম শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু এরপর আগে পুলিশ কমিশনারকে ধরতে হবে। তখন রাফি একটা লোক এসে রাফিকে কিছু একটা বলে। রাফি তখন রাজীবের কাছে দৌড়ে এসে বলে, স্যার, আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছি। কমিশনার কালকে একটা সভায় অংশগ্রহণ করার জন্য যাবে। ওখানে যদি আমরা অ্যাটাক করে কমিশনকে ধরতে পারি তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তাহলে তাড়াতাড়ি আমার লোকজনকে পাঠিয়ে দাও, ওই সাভারের আশেপাশে সব জায়গায় নজরদারি রাখতে বলো। সময় মতন আমরা বোম ব্লাস্ট করব, কিন্তু খেয়াল রাখবে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি শুধু ওই সবাই উপস্থিত হওয়ার পর কমিশনারকে ধরার ব্যবস্থা করব, আর বাকি সবাই নিরাপদে থাকবে। পরের দিন কমিশনার কিছু বুঝতে পারে না। সে সবার অংশগ্রহণের জন্য চলে যায়। অনেক বড় একটা সভা সেখানে। কমিশনার আসবে অতিথি হিসাবে। সেখানে কমিশনার উপস্থিতি হওয়ার পর সব মানুষ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে রাজীব আড়ালে দাঁড়িয়েছিল, কালো একটা মাস্ক পরে, সেই জন্য কেউ তাকে চিনতে পারেনি। ওইদিকে কমিশনার চিন্তা নিয়ে সবাই এসেছে, কারণ যে করেই হোক ওই নতুন মাফিয়া গ্রুপের সম্পর্কে সবকিছু জানতে হবে। কিন্তু ওই মাফিয়া গ্রুপের সদস্য কারা বা কে এই কাজ করেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। যখন কমিশনার বক্তব্য দেওয়ার জন্য মাইকের কাছে যায় তখন স্টেজে ওখানে একটা বোম ব্লাস্ট হয়। সব মানুষ দৌড়াতে শুরু করে, কিন্তু কমিশনার দৌড়াতে পারছিল না। তার গার্ডের আসা যতজন পুলিশ অফিসার ছিল সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কমিশনারকে বাঁচানোর জন্য। ঠিক তখনই স্টেজের দিয়ে কেউ একজন কমিশনারকে টান দিয়ে নিচে নিয়ে যায়। এরপর কমিশনার আর কিছু বুঝতে পারে না। যখন সে চোখ মেলে তাকায় তখন দেখতে পায় সামনে রাজীব, রাফি এবং আরো কিছু লোকজন দাঁড়িয়ে আছে। পাশে শুভ এবং মিরাজকে বেঁধে রাখা। কি ব্যাপার কমিশনার, তোকে আমি ধরতে পারবো না তাই না? তুই আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার প্ল্যান করেছিলি না, তাই না? তোর প্ল্যানের কারণেই আমার মাকে হত্যা করেছে শুভ এবং মিরাজ। আমার কাছে সবকিছু স্বীকার করেছে, তোকে আমি ছাড়বো না। এই কথা শোনার পর কমিশনার অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই সব কিছু রাজীব করেছে। তখন সে রাজীবের দিকে তাকিয়ে বলে, তাহলে তুই এই মাফিয়া গ্রুপটা তৈরি করেছিস, তুই বাঁচতে পারবি না। আরিফ তোকে শেষ করে দেবে। আমাকে এখান থেকে ছেড়ে দে, আরিফ সতর্ক হয়ে যাবে। কালকের ভেতরে ওই আরিফকেও একটা ব্যবস্থা করে নিব, কিন্তু
এর আগে তোকে একটা ব্যবস্থা করতে হবে। আমার লোকজনকে রেডি করে রেখেছি তোকে আদর করার জন্য। কিছুক্ষণের ভেতরেই তোকে আপ্যায়ন করা শুরু করবে, তখন বুঝতে পারবি পৃথিবী কতটা কঠিন। কমিশনার কিছু বুঝতে পারে না। রাজীব সেখান থেকে চলে যায়। একটু পর রাজীবের লোকজন আসার পর কমিশনারকে মাথার নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে বেঁধে রাখে একটা লোহার রডের সাথে এবং তাকে মারতে শুরু করে। কমিশনার তখন চিৎকার করছে, কিন্তু আশেপাশে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। অনেকদিন সে অপরাধীকে রিমান্ডে নিয়ে এভাবে অত্যাচার করেছে, কিন্তু কোনোদিনও সে এরকম অত্যাচার শিকার হবে বুঝতে পারেনি। কিন্তু আজ বুঝতে পারে সে কত বড় একটা ভুল কাজ করেছে। ওদিকে রাজীব অনেক বেশি ব্যস্ত আরিফকে ধরার জন্য, কারণ আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের ভিতরে আরিফকে ধরতে হবে। আরিফের ওই ডিলটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওই সবগুলা মাদক দ্রব্য আটকাতে হবে, না হলে এই মাদক দ্রব্যগুলো যদি দেশের ভিতরে ঢুকে যায় তাহলে দেশে অনেক যুব সমাজ নষ্ট হয়ে যাবে। রাজীব তখন মাথায় হাত দিয়ে বসেছিল। হঠাৎ করে নীলার ফোন আসে। রাজীব, তুমি বাসায় আসবে না আজকে? রাজীব কি বলবে কিছু বুঝতে পারছিল না। অনেক বেশি মিস করছিল নীলাকে, কিন্তু এখন সে অনেক বেশি ব্যস্ত। তখন সে নীলাকে বলে, নীলা, 2 দিন পর আরিফের সাথে আমাদের অনেক বড় একটা মিশন আছে। ওই মিশনটা যদি কমপ্লিট করে আরিফকে ধরতে পারি তাহলে আমি তোমার কাছে চলে আসব, তোমাকে আমার বাসায় নিয়ে আসব। একটু অপেক্ষা করো। রাজীব, আমার অনেক বেশি ভয় করতেছে, যদি আরিফ তোমার কোনো ক্ষতি করে ফেলে। নীলা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি খুব সাবধানে এই কাজটা করব। আমারও তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে। তুমি সাবধানে থাকবে, কারণ আরিফের লোকজন যদি একবার জানতে পারে তোমাকে আমি বিয়ে করেছি তাহলে তোমাকে মারার জন্য চলে আসবে। তাই তুমি তোমার বাসায় সাবধানে থাকবে, কেউ যেন আমাদের পরিচয় জানতে না পারে। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে। ফোনটা রেখে দিয়ে রাজীব অনেক বেশি চিন্তায় আছে লীলাকে নিয়ে, কারণ নীলার ব্যাপারে যদি আরিফের লোকজন বিন্দুমাত্র জানতে পারে তাহলে নীলাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। ওইদিকে নীলা টেনশনে আছে রাজীবকে নিয়ে। রাজীবের কিছু হয়ে গেলে সে বাঁচতে পারবে না। অপরদিকে আরিফ খুব বেশি দুর্বল হয়ে গেছে। পুলিশের সহযোগিতা এখন সে আর পাবে না, কারণ কমিশনারকে কেউ একজন আটকে রেখেছে। সে বুঝতে পারে সে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এখন সে কি করবে? ওইদিকে তার মালগুলো চলে এসেছে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে আরিফের মালগুলো চলে এসেছে বাংলাদেশে। এখন তাকে সেগুলো রিসিভ করতে হবে, অনেক টাকা মালামাল। সেই জন্য সে খুব সাবধানে ওখানে যায়, সাথে অনেক লোকজন নিয়ে যায় যাতে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু রাজীব এবং রাফি সেখানে আগে থেকে সবকিছু ব্যবস্থা করে রেখেছিল যাতে আরিফ আসলে সেখানে ধরতে পারে। রাজীব একটা ছোট জাহাজ নিয়ে বান্দরের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে যাতে কেউ তাকে সন্দেহ না করে। ওদিকে অনেক বড় একটা জাহাজ করে চলে এসেছে আরিফের মালগুলো। একটু পর আরিফ সেখানে আসে, আরিফের সাথে অনেক লোকজন। রাজীব তখন এটা দেখার পর রাফির দিকে তাকিয়ে বলে, আমরা যে শয়তানের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেই শয়তান চলে এসেছে। এখন আর ওকে পালাতে দেওয়া যাবে না, যে করেই হোক ওকে ধরতে হবে। ওকে যদি শেষ করতে না পারি তাহলে এই মালগুলো দেশের ভেতরে ঢুকে যাবে। রাফি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে দিব। আমার লোকজন সবাই নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনি কোনো চিন্তা করবেন না। আরিফ এখান থেকে বেশ হতে পারবে না। আমি চতুর্দিক থেকে লোক লাগিয়ে দিয়েছি, ও যেদিকে যাবে সেদিকেই তাকে মরতে হবে। আমি যে বোমটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আরিফের জাহাজের মধ্যে লাগিয়ে দিয়েছো? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র 20 মিনিট সময় আছে। 20 মিনিটের ভিতর ওই বোমাটা ফুটে যাবে, কিন্তু ওর আগে আরিফ ভয় দেখে ওই জাহাজের মধ্যে তুলতে হবে। তাহলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ও জাহাজের কাছাকাছি আছে, ওকে অ্যাটাক করতে হবে। আরিফ কিছু বুঝতে পারে না। রাজীব এবং তার লোকজন সবাই মিলে আরিফের উপর আক্রমণ করে। আরিফ তখন ভয়ে জাহাজের উপর উঠে যায়, ওখান থেকে গুলি করতে শুরু করে রাজীবের দিকে। রাজীব তখন আরিফের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আরিফ, তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোকে আমি শেষ করে দিব। তুই আমার মাকে মেরেছিস, আমার পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় অবলম্বনকে তুই শেষ করেছিস। তোকে আমি ছাড়বো না, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। শুনে রাখ,
আমি টাকায় বিক্রিত কোনো পুলিশ অফিসার নই, আমি সৎপথে চলা একজন সাহসী পুলিশ অফিসার। আমার শক্তি হচ্ছে সততা, ন্যায় পরায়ণতা। আমার শক্তি ওই টাকা নয় যে টাকার বড়াই করছিস তুই। তোর টাকা তোকে আজ বাঁচাতে পারবে না, তোকে আমার হাত থেকে আজ পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। আরিফ তখন তার লোকজনকে নির্দেশ দিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। রাজীব অসতর্ক অবস্থায় গুলি করতে শুরু করে, তখন পিছন থেকে আরিফ তার হাতের মধ্যে গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে রাজীবের হাত থেকে বন্দুক পড়ে যায়। এটা দেখার পর রাফি এগিয়ে আসে। রাফি এগিয়ে এসে গুলি করতে শুরু করে এবং রাজীবকে আলাদা একটা জায়গায় নিয়ে যায়, সেখানে নিরাপদে বসাতে পারবে। কিন্তু রাজীবের হাতে থেকে অনেক বেশি রক্ত পড়ছে। এটা দেখার পর রাফি ভয় পেয়ে যায়, কিন্তু সে গুলি করতে যাচ্ছে সামনের দিকে। কিছুক্ষণের মধ্যে আরিফ যত লোকজন ছিল তার মধ্যে প্রায় অর্ধেক লোককে তারা সমুদ্রের তীরে শুইয়ে ফেলে। এটা দেখার পর আরিফ নাবিককে বলে, আমাদের এখানে বসে থাকলে হবে না, বন্দর থেকে জাহাজ দুইটা দূরে নিয়ে যাওয়া যদি থাকে তাহলে এরা আমাদের জাহাজের মধ্যেই ঢুকে যেতে পারে। আমাদের দরকার মালামাল, এদের হাতে আমি দিতে পারবো না, তাই তাড়াতাড়ি অন্য দিকে নিয়ে যাও। এই কথা শোনার পর জাহাজের নাবিক জাহাজটা নিয়ে দূরে যেতে শুরু করে, কিন্তু তারা জানতেও পারে না জাহাজের মধ্যে বোম ফিট করা আছে। জাহাজ বন্দর থেকে অনেকটা দূরে চলে যায়। তখন রাফি তাদের পিছন পিছন যেতে চাইলেই রাজীব বলে, রাফি ওয়েট করো, আমি আসছি, আমি যাব ওর সাথেই। ওর মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। আপনি কি বলছেন স্যার? আপনার হাত থেকে রক্ত পড়ছে, আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মৃত্যু হতে পারে। আপনার শরীর থেকে অতিরিক্ত রক্ত চলে যাচ্ছে। রাফি আমি যেটা বলছি তুমি সেটা করো, তুমি জাহাজ রেডি করো, আমি ওদের পেছনে পেছনে যাব। বলে রাজীব তার শার্টটা খুলে হাতের মধ্যে পেঁচিয়ে জাহাজের মধ্যে উঠে কিছুক্ষণ জাহাজ যাওয়ার পর আরিফ বুঝতে পারে জাহাজের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় দূর থেকে গুলি করতে করে রাজীব এদিকে আসতেছে। রাজীব তখন সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস তোকে মারার জন্য আমি এভাবে অপ্রস্তুত হয়ে চলে আসবো? আমি জানতাম তুই জাহাজ নিয়ে পালিয়ে যাবি, সেজন্য আগে থেকে জাহাজের ভেতরে বোম ফিট করে রেখেছি। এখন তুই বাঁচতে পারবি না। এই কথা শোনার পর আরিফ কান্না করতে শুরু করে। এখন সে কিভাবে বাঁচবে তারা কিছু বুঝে ওঠার আগে বোমটা পেটে যায়। সমুদ্রের মধ্যে বিশাল একটা বিস্ফোরণ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আরিফের দেহ কোথায়, সে দেহ হারিয়ে গেছে, হয়তো কেউ আর কোনোদিনও খুঁজে পাবে না। রাজীব তখন তার জাহাজ দিয়ে সমুদ্রের তীরে ফিরে আসে। রাফি তখন তাকে ধরতে যায়, হঠাৎ করে রাজীব মাটিতে লুটিয়ে পড়ে। রাফি তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তখন রাজীবের চিকিৎসা করে। ওইদিকে একটা খবর পাওয়া মাত্র নীলা ওখানে চলে এসেছে। নীলা বাহিরে দাঁড়িয়ে কান্না করছে। প্রায় 3 ঘন্টা পর রাজীবের জ্ঞান আসে। নীলা দৌড়ে রাজীবের কেবিনে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমি তোমাকে হারাতে পারবো না রাজীব, এখন তো প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, ওদের সবাইকে শেষ করে দিয়েছো, এখন এই কাজটা বন্ধ করো। আমি এসব আর সহ্য করতে পারছি না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তখন নীলার কান্না দেখে নীলাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না, এখন তো প্লিজ কান্না বন্ধ করো। সে কান্না বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বললাম। এরপর রাফি রুমে আসলো। আমি তখন রাফিকে জড়িয়ে ধরে বললাম, রাফি তুমি যে কাজটা করেছো সেটা সত্যি অসাধারণ একটা কাজ। তুমি আমার ভাইয়ের থেকে অনেক বড় একটা কাজ করেছো। আমার ভাই থাকলে আমাকে যেভাবে সহযোগিতা করতো তুমি সেইভাবেই আমাকে সহযোগিতা করেছো। কিন্তু আমরা এভাবে চলতে পারবো না, আমাদের নিজেদের কিছু একটা করতে হবে। আমি চিন্তা করছি এখন ব্যবসা করব, কিন্তু আমাদের এই গ্রুপটা বন্ধ করে দেওয়া যাবে না। অন্যায় যেখানেই হবে সেখানেই আমাদের গ্রুপের সবাই যেন থাকে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই কাজ হবে। আপনি যখন বলছেন তাহলে এই গ্রুপ আর বন্ধ হবে না। আমি এই গ্রুপটার নেতৃত্ব দিব, আপনি ব্যবসা শুরু করেন। সত্যি আমাদের দ্বারা এইসব কাজ করা সম্ভব নয়। রাফিকে সব বুঝিয়ে দিলাম। কমিশনার এবং মিরাজ শুভকেও শেষ করে দেওয়ার কথা বললাম, কারণ তাদেরকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। এরপর আমার লোকজনেরা কমিশনার এবং শুভ মিরাজ 3 জনকে শেষ করে দিল। আমাদেরকে বাসায় নিয়ে যাওয়া হলো। রাতের দিকে নীলাকে আমার বাসায় নিয়ে এসেছি। নীলা এখন আমার বুকে শুয়ে আছে। আমি তখন নীলাকে বললাম, জানো নীলা, আমার আম্মু চাইতেন তার ছেলের মিষ্টি একটা বাবু হবে, তার সাথে সবসময় খেলাধুলা করবে,
কিন্তু ওই জানোয়ারের বাচ্চারা আমার মাকে বাঁচতে দিল না। কে বলেছে আমাদের পাশে আম্মু নেই? আম্মু সবসময় আমাদেরকে দেখছেন। খুব তাড়াতাড়ি আমাদের একটা দুষ্টু বাবু হবে। আম্মু হয়তো ওদের সামনে আসবে না, কিন্তু আমরা তাকে অনুভব করতে পারবো, আমাদের সন্তানের সাথে খেলা করবে। রাজীব তখন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরে আমাদের আজকের গল্প এখানে শেষ করছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।